নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প পূর্ণ নরদাহযজ্ঞ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প পূর্ণ নরদাহযজ্ঞ। আজ শ্রাবণ মাসের শেষ রবিবার। কিশোরীকে আগে থেকেই বলে রেখেছি যে সন্ধ্যায় কিন্তু তারানাথের বাড়ি যাব। দুপুর থেকে আকাশটা বেশ ভারী হয়ে আছে, সারি সারি মেঘ যেন রণসজ্জায় সাজে। কিন্তু আমিও ছাতা নিয়ে তৈরি হয়ে বেরোনোর উপক্রম করছি। এমন সময় বাইরে থেকে কিশোরীর ডাক শুনতে পেলাম। কিশোরী সেন হলো আমার বন্ধু। আমাদের দুই বন্ধুর রক্তে তারানাথের গল্পের টান এমনভাবে মিশে গেছে যে এই নেশা ছাড়া আর সম্ভব নয়। প্রথম দিকে আমি আর কিশোরী তারানাথকে নিয়ে অবিশ্বাসসূচক ভাব পোষণ করলেও পরে তার মুখ থেকে এমন সব আশ্চর্য কাহিনী শুনেছি, তারপর অবিশ্বাসকে বেশিক্ষণ জিয়ে রাখতে পারিনি। দুই বন্ধু ছাতা নিয়ে মঠলেনির মুখে এসে দাঁড়ালাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। পাশেই দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট সিগারেট কিনে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। তারানাথের বাড়ি পৌঁছে দেখলাম সে তার বৈঠকখানার তক্তাপোষে বসে আছে। আমরা ঘরে গিয়ে বসলাম। লোকটাকে দেখে কে বলবে এই লোকটা তার জীবনে এত কিছু উপলব্ধি করেছে? ভাবলেই গায়ে কাঁটা দেয়। না জানি আরো কত গল্প এখনো আমাদের অজানা রয়ে গেছে। আমাদের দেখে তারানাথ বলল, তোমরা এসেছো? যাক, আকাশও তো বেশ ভারী করে এসেছে। কিশোরী বলল, ও থাক, আপনি বরং একটা সিগারেট নিন। বলে প্যাকেটটা এগিয়ে দিল। তারানাথ একটা সিগারেট তুলে নিয়ে ধরিয়ে একটা টান দিয়ে আমাদের উদ্দেশ্যে বলল, তারপর বলো, শহরের কি খবর? আমি বললাম, যত দিন যাচ্ছে মানুষ মানুষের সাথে তাল মিলাতে গিয়ে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। হয়তো এমন একটা দিন আসবে মানুষ মানুষের সাহায্য তো দূরে থাকুক, একে অপরের কথাটুকু শোনার সময় থাকবে না। তারানাথ এই কথা শুনে মৃদু হেসে পড়ল, যাক, একদিকে ভালোই হলো, ততদিন আর বাঁচতে হবে না। একটা সময় ছিল বুঝলে, যখন মানুষ মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত। সেসব মানুষও আর নেই, আর সেসব দিনও আর নেই। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, সুখ দুঃখ কত স্মৃতি যে মনে গাঁথা আছে। সেই সব ভেবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আজকে। সত্যি অলৌকিক গল্প শোনার প্রকৃত সময়। বিভিন্ন বিষয়ে কথাবার্তা হওয়ার পর আমি বললাম, আচ্ছা, আপনি তো জীবনে অনেক রহস্যের সমাধান করেছেন। এমন কোনো বিষয় আছে যার সমাধান আপনি করতে পারেননি? দেখো, শুধু ক্ষমতা থাকলেই যে সকল ভবিতব্যকে আটকানো যায় তা কিন্তু নয়। বিধির বিধান কিন্তু কেউ আটকাতে পারে না। সেই রকমই একটা ঘটনার কথা মনে পড়ছে, যেখানে শুধুমাত্র সদ উপদেশ দেওয়া ছাড়া। কিন্তু দাঁড়াও, গল্প শুরু করার আগে একটু চা করতে বলি। তারানাথ উঠে গিয়ে ভিতরে চায়ের কথা বলে আসতে গেল। আমরাও সেই ফাঁকে গল্প শোনার মজলিস থেকে উঠে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। দুটো কচি সিগারেট ধরালাম। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে চা এসে গেল। আমরা তিনজনে জমিয়ে চায়ে চুমুক দিলাম। তারানাথ তার গল্প শুরু করলো, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে লাগলাম। অনেকদিন আগেকার ঘটনা। মধুসুন্দরী দেবীর সাধনায় সিদ্ধি লাভ করতে গিয়ে যে কি ভয়ানক বিপদের সম্মুখীন হতে হয়েছিল সে তো তোমাদের বলেছি।
বাড়ির লোকেরা যখন আমাকে বরাকর নদীর তীর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল, আমার শরীর তখন ভয়ানকভাবে ভেঙে পড়েছিল, প্রায় উন্মাদ হওয়ার উপক্রম। সেরে সামলে উঠতে বহু মাস কেটে গেল। তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়তো করতাম না, কিন্তু পরিবারের চাপে পড়ে শেষটা এক প্রকার বাধ্য হয়েই। আসলে কি জানো, সারা জীবন সত্যিকারের সাধক হওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি। পথে পথে ঘুরে বেরিয়েছি সদ্গুরুর সন্ধানে, কিন্তু সত্যিকারের সাধক হতে পারলাম না। পাগলি আমাকে বলেই দিয়েছিল, সত্যিকারের সাধক আমি হতে পারবো না। তার কথার অর্থ তখন না বুঝলেও আজ জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারি। দেখলাম বৃদ্ধ তারানাথ কথাগুলো বলতে বলতে পুরনো কোনো এক অতীতের গহনে বারবার তলিয়ে যাচ্ছে। দেখলাম তার ভাবুক চিত্তের মাঝে পড়ে আসল গল্পটাই না হারিয়ে যায়। কথা শুনে কিশোরী একটু ব্যঙ্গ সুরে বলল, আহা, ওসব কথা না বলে তারপর কি হলো বলুন না। প্রশান্ত মুখে সিগারেটটা ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলি উপরের দিকে দিয়ে তারানাথ বলল, তোমাদের আর কি বলবো, তোমরা তো আজকালকার ছেলে ছোকরা, জীবনের কতটুকুই বা তোমরা জানো। যাই হোক, আসল গল্পে আসি। তোমরা তো জানোই যে আমার বৈরাগ্যের জীবন। ঘরে বসে থাকতে মন চায় না। কোনো কিছু বিচার বিবেচনা না করে প্রয়োজনীয় কিছু জিনিস একটা পুটলি করে নিয়ে বেরিয়ে পড়লাম একদিন। কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি কিছুই জানি না, শুধু সর্বগ্রাসী মোহ ত্যাগ করে হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে কোথাও বা রাত নামলে কোনো গাছের তলায় বা খোলা আকাশের নিচে কিংবা কোনো মন্দিরে আশ্রয় নিতাম। কপালে যেদিন যা জুটতো তাই খেতাম। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন এক গ্রামে এসে উপস্থিত হলাম। আমি যখন গ্রামে এসে পৌঁছালাম তখন সবেমাত্র সন্ধে নেমেছে। হঠাৎ চোখে পড়ল গ্রামেরই এক প্রান্তে একটা বিশাল বট গাছের নিচে ধুনি জ্বালিয়ে এক উজ্জ্বল দ্যুতিমান সাধু বাবা ধ্যানস্থ অবস্থায় বসে আছেন, এবং গ্রামের ছেলে বুড়োর দল একে একে সে সাধু বাবাকে প্রণাম করে চলে যাচ্ছে। সাধু বাবা কিন্তু ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। লোকজন যখন কমে এসেছে তখন আমি ধীরে ধীরে সাধু বাবার কাছে গিয়ে তাকে প্রণাম করলাম। সাধুজি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখের চাউনিতে এমন এক শুভ্র কোমলতার ছোঁয়া আছে যে দেখলেই মনে শ্রদ্ধা জাগে। আমি প্রণাম করবার পর সাধুজি এই প্রথম কথা বললেন, সবাই তো আমার কাছে পাওয়ার জন্য আসে রে, কিন্তু তোর কি চাই? আমি বললাম, আমার কিছু চাওয়ার নেই সাধুজি, আমি শুধু সত্যিকারের সাধক হতে চাই, আপনার সঙ্গ পেতে চাই। যে জ্ঞান মানুষকে মুক্তির পথ দেখায় সেই জ্ঞান লাভ করতে চাই। আমার কথা শুনে সাধু বাবা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকালেন, তারপর মৃদু হাসলেন, কিন্তু মুখে কিছু বললেন না। এইভাবে কেটে গেল দুদিন। সাধু বাবার সঙ্গে থাকি আর তার সেবা যত্ন করি। মনস্থির করলাম যে সাধু বাবা যেখানেই যাক আমিও তার সঙ্গে সেখানেই যাব। একজন সঠিক সদ্গুরুর সন্ধান পাওয়া বড় কষ্টসাধ্য ব্যাপার। একে যখন পেয়েছি তখন অত সহজে হাত ছাড়া করলে চলবে না। প্রত্যেক দিন কিছু কিছু মানুষ তাদের সমস্যা নিয়ে সাধু বাবার কাছে আসতেন, আর সাধু বাবা সদুপদেশ দিতেন।
তার আশীর্বাদ নিয়ে তারা ফিরে যেত। ভক্তরা বিভিন্ন খাদ্যদ্রব্য প্রণামী হিসেবে দিয়ে যায়, চাল, ডাল, ফলমূল ইত্যাদি। সাধু বাবার কাছে আশ্রয় নেওয়ার পর একদিন একজন ভক্ত দেখলাম একটা হাঁড়ি আর একটা ঘটি দিয়ে গেল। বোধ করি সেটা রান্নার জন্যে। সাধু বাবা কিন্তু ওসবের ধার মোটেই ধারেন না। তিনি কেবল একটি মাত্র হরিতকি খেয়েই কাটিয়ে দেন। আর আমি পাশেই 3টি ইট দিয়ে একটা ছোট উনুন বানিয়ে আতপ চালের ভাত ফুটিয়ে খেতাম। এইভাবে আরো 2-1 দিন কাটার পর এক আশ্চর্য ঘটনা ঘটল। প্রত্যাশিতভাবে সাময়িক ভক্তের সমাগম যখন প্রায় কমে এলো, তখনই একজন বছর 40-এর প্রৌঢ় ভদ্রলোক সাধু বাবার কাছে এলেন। লোকটিকে দেখে বুঝতে পারলাম যে সে ভয়ানক কোনো এক বিপদে পড়েছে, কারণ তার চেহারার বিশেষ কিছু লক্ষণ আমি দেখলাম যেটা মোটেই স্বাভাবিক নয়। মানুষ যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়, তার বাহ্যিক কিছু প্রকাশ লক্ষ্য করা যায়, যেমন চোখের তলায় আবছা কালশিটে মার্কা দাগ, কপালের মাঝখানে চিন্তার রেখা, মাথায় চুলের অযত্ন এবং চোখের দৃষ্টি অস্বাভাবিক। এই সকল লক্ষণগুলো স্পষ্ট বুঝিয়ে দিল যে লোকটি কোনো সাধারণ নয়, খুব গুরুতর এক সমস্যায় পড়েছে। এবং সবচেয়ে যে জিনিসটা আমাকে বেশি ভাবিয়ে তুলল সেটা হলো লোকটি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেখান থেকে তার মাথার উপর পর্যন্ত বৃত্তের মতো ঘিরে আছে একটা কালো আবছা অবয়ব। মধুসুন্দরী দেবী আমাকে বিশেষ কিছু ক্ষমতা দান করেছিলেন, তা তো তোমরা জানোই। সবাই নয়, এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষেরাই এর লক্ষণগুলো বুঝতে পারে। বাইরে বৃষ্টির দাপটটা একটু কমে এসেছে, তবে ঠান্ডা শীতল হাওয়া বাইরে থেকে তারানাথের জানলার ভিতর দিয়ে প্রবেশ করে আমাদের কাঁপিয়ে তুলছে। তারানাথ উঠে গিয়ে জানলার পাল্লা বন্ধ করে দিয়ে এলো। তারপর আবার দেশলাইটটা জ্বালিয়ে একটা সিগারেট ধরালো। কিশোরী স্বভাবতই উৎসুক করতে লাগলো। তারানাথ সেটা বুঝতে পেরেই হয়তো বলল, কি কিশোরীর কিছু জিজ্ঞাসা আছে নাকি? কিশোরীর মনের মধ্যে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল সেই একই প্রশ্ন আমারও মনের মধ্যে ছিল। আমি বললাম, আপনি তো যে বিপদের কথা বললেন সেটা কি, আর কিসেরই বা অবয়ব লোকটাকে ঘিরেছিল, আসল ব্যাপারটা কি? তারানাথ মৃদু হেসে সিগারেটে একটা টান মেরে বলল, বলবো, তবে সেটা ক্রমশ প্রকাশ্য। লোকটি যে কোনো একটা ভয়ানক বিপদে পড়েছে সেটা তো বুঝতেই পেরেছিলাম, কিন্তু কি বিপদ সেটা তখনও কিন্তু আন্দাজ করতে পারিনি। তবে একটা জিনিস তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলাম যে কালো আবছা বৃত্তের মতো রেখাটি যেটি লোকটিকে ঘিরে রয়েছে তার অর্থ হলো কোনো এক অশুভ শক্তি শুধু তার নয়, তার গোটা পরিবারের উপর প্রভাব বিস্তার করে আছে। যাই হোক, আশ্চর্যের বিষয় হলো সাধু বাবা কিন্তু লোকটিকে নিরাশ করলেন। আমি পাশ থেকে যতটুকু কথাবার্তা শুনলাম, সে যে সাধু বাবার কাছ থেকে নিরাশ হয়ে ফিরেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বুঝতে পারলাম না যে কেন সাধু বাবা তাকে কোনো সদুপদেশ দিলেন না। লোকটি ফিরে গেল, কিন্তু আমার মনে তখন আদম্য এক কৌতূহল বাসা বেঁধেছে। মনস্থির করলাম যে সাধু বাবার কাছ থেকে এর রহস্য আমাকে জানতেই হবে। সেদিন ছিল কৃষ্ণা চতুর্দশীর রাত।
আকাশে পূর্ণ চন্দ্রমা তার স্নিগ্ধ কিরণের চাদরে ঢেকে ফেলেছে গোটা গ্রামকে। গাছের উপর থেকে একটা রাত চড়া পেঁচা তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। রাত তখন একটু গভীর হলো। আমি ধীরে ধীরে সাধু বাবার কাছে গেলাম এবং নিজের মনের অভিসন্ধি ব্যক্ত করলাম। বাবা, যদি অভয় দেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। সাধুজি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। আমি তখন বললাম, আপনি তো সকল শরণার্থীকে আশ্রয় দান করেন, তাদের উদ্ধারের উপায় বলে দেন। তবে আজ যে ব্যক্তিটি আপনার কাছে স্মরণে আসলো তাকে নিরাশ কেন করলেন? কে ওই ব্যক্তি? সাধু বাবা এবার বললেন, যে লোকটিকে আজ তুমি আমার কাছে নিজের সংকট নিয়ে আসতে দেখলে, ওর নাম কৃষ্ণমোহন। শুধু আজ নয়, গত 1 মাস ধরে সে প্রায় আমার কাছে আসে। ও যে সমস্যায় ভুগছে তার উদ্ধার করার মতো শারীরিক পরিস্থিতি আমার এখন নেই। আমার বয়স হয়েছে, মহাশক্তির অশুভ প্রভাব আমার মধ্যে বিলীন করার সমর্থন নেই আর। আমি আশ্চর্য হয়ে বললাম, কিন্তু কি এমন সমস্যা বাবা? কি এমন বিপদ? সাধু বাবা একটু বিরক্তি হয়ে বললেন, সব বিষয়ে অধিক কৌতূহল ভালো নয়। শোন, কালই আমাদের এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে। কাল প্রাতকালে আমি স্নান সেরে আসবার পর এই স্থান ত্যাগ করব, তুইও আমার সঙ্গে যাবি। সাধু বাবার উত্তরে আমি মোটেই সন্তোষ বোধ করলাম না। আমার স্বভাবটা একটু বেপরোয়া ধরনের। আমার জীবনে এত অর্জিত ক্ষমতা যদি মানুষের কল্যাণের জন্য ব্যবহার না করতে পারি, তবে তার কি প্রয়োজন, কি লাভ, কি অর্থ সেই ক্ষমতার? নিজেকে স্থির রাখতে পারলাম না। মনে মনে সংকল্প করলাম যে প্রকারই হোক না কেন কৃষ্ণমোহনকে তার বিপদ থেকে উদ্ধার করতেই হবে। পরদিন সকালে সাধু বাবা যখন স্নান করতে গেলেন, আর আমি তখন সেই সুযোগে কৃষ্ণমোহনের খোঁজে বেরিয়ে পড়লাম। কৃষ্ণমোহনের বাড়ি সেই গ্রামের থাকার কারণে তার খোঁজ পেতে খুব একটা অসুবিধা হলো না। গ্রামের মাঝখানে একটা মুদির দোকানে তার সম্পর্কে জানতে পারলাম। মুদি দেখলাম বেশ ভালো মিশুকে লোক। আমাকে বলল, আগে কোথায় যাবেন কর্তা? আচ্ছা ভাই, এই গ্রামে কৃষ্ণমোহনের বাড়িটা কোথায় বলতে পারো? আমি তার সন্ধানে বেরিয়েছি, তার সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার। মুদি হেসে বলল, জানিবই কি কর্তা, বড় ভালো মানুষ বেচারা। কিন্তু কি যে হলো কর্তা, ওর একটা ছেলে আছে কর্তা। ছেলেটা বোবা, কথা বলতে পারে না, কিন্তু বেচারা খুব অসুস্থ। লোকে বলে কৃষ্ণমোহনের বাড়িটা নাকি ভালো না, যত দোষ নাকি ওই বাড়িটার। কর্তা, আপনাকে দেখে তো সাধু পুরুষ বলেই মনে হচ্ছে। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো? নিশ্চয়ই, তবে তোমার নামটাই তো জানা হলো না। আগে কর্তা, আমার নাম জনার্দন, লোকে আমাকে জনা মুদি বলে ডাকে। কি জিজ্ঞাসা আছে তোমার? নিঃসংকোচে বলতে পারো। আগে কর্তা, যতদূর বুঝলাম আপনি কৃষ্ণমোহনকে তার বিপদ থেকে উদ্ধার করতে এসেছেন। উদ্ধার করতে পারবো কিনা জানি না ভাই, তবে আলোর পথ নিশ্চয়ই দেখাবো। সাধু সাধু, আমি বলি কি কর্তা, আজ দুপুরটা আমার বাড়িতে যদি আহার সম্পন্ন করেন আমি খুব তৃপ্তি পাব। তারপর বিকেলে আমি আপনাকে কৃষ্ণমোহনের বাড়ি পৌঁছে দেব।
জনা মুদির ব্যবহার আর তার কথাবার্তায় এতটাই শুভ্রতা ছিল যে না করতে পারলাম না। আসলে কি জানো হে, তখনকার সময়ে এমন সৎ মানুষ আজকাল বড় আর দেখা যায় না। তারা মানুষের সেবা যত্ন করতে পারলেই তুষ্ট হতো। এখনো সেসব কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। কোথায় হারিয়ে গেল সেসব দিন, সেসব মানুষ? সবই আজ স্মৃতির অতলে। মুদির বাড়িটি তার দোকানের সঙ্গে লাগোয়া। দুপুরে মুদির বউ ছোলা মুগের ডাল, রুই মাছের ঘন্ট, আতপ চালের ঘি ভাত ইত্যাদি খাওয়ানোর পর মুদি বারান্দায় বসিয়ে উৎকৃষ্ট মানের তামাক সহযোগে হুঁকো ধরিয়ে ধূমপান করতে দিল। জনা মুদির ব্যবহার যতটাই না ভালো, তার বউয়ের ব্যবহার তার থেকেও ভালো। তারপর বেলা একটু পড়ে আসতেই মুদিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণমোহনের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের প্রায় শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ির সামনে জনা মুদি এসে বলল, এই যে কর্তা, এই বাড়িটা কৃষ্ণমোহনের। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাই? মুদি লজ্জিত হয়ে বলল, এই সি কর্তা, এমন বলবেন না। মানুষ হয়ে মানুষের উপকারের চেয়ে বড় ধর্ম আর কি হয় কর্তা? খুব ভালো মানুষ তুমি জনার্দন। তবে এবার তুমি এসো, কারণ এর পরের পথ বড় দুর্গম। মোদি আমাকে প্রণাম করল আর বিদায় নেওয়ার আগে সে বলল, তবে একটা আর্জি আছে আমার। যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে কিন্তু আমাকে জানাতে সংকোচ বোধ করবেন না। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। পাখিরা দলে দলে কিচির মিচির শব্দে নিজের বাসায় ফিরছে। মনে হচ্ছে যেন এক ঝাঁক রাখাল বালকের দল গান গেয়ে ফিরছে তাদের বাসায়। সুনির্মল বাতাস বইছে ধীরে ধীরে। কৃষ্ণমোহনের বাড়ির উঠানে যখন আমি প্রথম পা রাখলাম, মনে এক অদ্ভুত অনুভূতি হলো। কি অনুভূতি তা বলে বোঝাতে পারবো না, তবে বড় খারাপ অনুভূতি। বিশেষ বিশেষ কিছু লক্ষণ, যেমন বাড়িতে কোনো পাখির ডাক শোনা যাচ্ছে না, অথচ একটু আগে বাড়ির বাইরে আমি স্পষ্ট শুনেছি। এছাড়াও একটু আগে যে বাতাসের শীতলতা আমি অনুভব করেছি, সেই বাতাস এই বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। এই পাখির না ডাকা, বাতাস না বওয়া লক্ষণগুলি স্পষ্ট জানান দিয়ে যায় অবশ্যই কোনো এক অশুভ শক্তি বাসা বেঁধেছে এখানে। আমি ধীরে ধীরে এগিয়ে বাড়ির দরজায় কড়া নাড়লাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল বছর 40-এর এক প্রৌঢ় ভদ্রলোক। আপনি? নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি আপনাকে চিনি। আপনি আপনার সমস্যা নিয়ে যখন সাধু বাবার কাছে গিয়েছিলেন, আপনাকে সেখানেই দেখেছি। কৃষ্ণমোহন অনুনয়ের সুরে বলল, হো, আসুন আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। কৃষ্ণমোহন আমাকে সাদর আমন্ত্রণে ভিতরে নিয়ে গেল। বিশাল পুরনো আমলের সম্ভ্রান্ত পরিবারের বাড়ি, সেটা দেখলেই বোঝা যায়। নিচের তলায় বড় বড় গোটা 3 ঘর, একটি বৈঠকখানা, উপরেও বড় বড় ঘর, আর নিচের ঘরের মাঝখানের সিলিংয়ে পেল্লায় একটা পুরনো আমলের ঝাড়বাতি। তবে সেটা দেখলেই বোঝা গেল যে সেটা এখন অকেজো হয়ে পড়ে আছে। ঘরের বাইরে উঠোনে বড় একটা অশ্বত্থ গাছ, তার পাশেই পুকুর। কৃষ্ণমোহন আমাকে সাদর আমন্ত্রণে বৈঠকখানায় নিয়ে গেল। তারপর একটা বড় গামলায় জল নিয়ে আমার পা ধুইয়ে দিল। আমি বাধা দিতে গেলাম, কিন্তু কিছুতেই আমার কথা শুনল না। সে তার সাধ্যমতো আমার সেবা করল। ভেতর বাড়ি থেকে একজন মহিলা এসে
চা এবং আউশ ধানের মোটা মোটা লাল লাল কিছু মুড়ি এবং বাতাসা দিয়ে গেল। তখনকার সময় গ্রামে নতুন আউশ ধান যখন ঘরে উঠত তখন সেই ধান থেকে মুড়ি তৈরি করা হতো। কতদিন যে সেই মুড়ির স্বাদ পাইনি, মনে পড়লে এখনো তার আস্বাদ পাই। সময়ের কালচক্র আর কালের অমোঘ গ্রাসে সবকিছু একসময় বিলীন হয়ে যায়। সেসব দিন আর কোনোদিনই ফিরে আসবে না। যাই হোক, চা মুড়ি শেষ করার পর কৃষ্ণমোহন একটা বিশাল গড়গড়ায় তামাক সেজে নিয়ে এলো। ধূমপান করতে করতে কৃষ্ণমোহন আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি যখন আমাকে একটুক্ষণ দেখেই আমার বিপদের কথা বুঝতে পেরেছেন, তখন বুঝেছি আপনি কোনো সাধারণ মানুষ নন। আমি খুব বিপদের মধ্যে আছি ঠাকুরমশাই, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমার একটিমাত্র সন্তান, সেও খুব বিপদে। কৃষ্ণমোহন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখো কৃষ্ণমোহন, বিপদ যে তোমার ঘনিয়ে এসেছে তা আমি বুঝতেই পেরেছি, তবে কি বিপদ তা এখনো বুঝতে পারিনি। তোমার মুখ থেকে সব শোনার পরেই আমি বুঝতে পারবো। তুমি আমাকে সমস্ত ঘটনা, কবে থেকে সূত্রপাত, কি কি ঘটছে সব বিস্তারিতভাবে খুলে বলবে, কোনো কিছু গোপন করবে না। ঘটি থেকে কিছুটা জল খেয়ে কৃষ্ণমোহন বলতে শুরু করল, ঠাকুরমশাই, ঘটনা শুরু হয় আমি যখন এখানে এই পাকুইতলা গ্রামে আসলাম। আমার বাড়ি কলকাতার বালিয়ায়। আমার ছোটবেলা ওখানেই কেটেছে। বাবার একটা ছোট কাপড়ের কারবার ছিল। আমিও বড় হয়ে বাবার সাথে ব্যবসায় মন দিলাম। তারপর আমার বিয়ে হয়ে যায়। বাবা, মা, স্ত্রী, সন্তানকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল ঠাকুরমশাই। কিন্তু হঠাৎই শুরু হলো শহর জুড়ে সাম্প্রদায়িক বিবাদ, দাঙ্গা, খুনের ফ্যাসাদে আমাদের ব্যবসা লাটে উঠল। শহর জুড়ে বিদ্রোহ, ঘর থেকে বেরোবার উপায় নেই। শহরে থাকা এক প্রকার প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। কিন্তু কি করব, কোথায় যাব ভাবছি, এমন সময় বাবা আমাকে ডেকে বললেন, খোকা, তোকে একটা কথা বলার ছিল। ভেবেছিলাম তোকে বলবো না, কিন্তু আজ না বলে উপায় নেই। কি কথা বাবা? তোর ঠাকুর দাদা উপেন্দ্র মোহন ছিলেন পাকুইতলার জমিদার। আজ থেকে 20 বছর আগে অসম্ভব বেপরোয়া উশৃঙ্খলতার কারণে বাবা আমাকে ত্যায্য পুত্র করেন। উঠতি বয়স, গরম রক্ত, আমিও বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তারপর আর কখনো বাড়িতে যাওয়া হয়নি। বাবা হয়তো যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু ঠিকানা না রাখার জন্য সেটা হয়তো সম্ভব হয়নি। তুই আমাকে আমাদের বাড়ি নিয়ে চল খোকা, বাড়ি নিয়ে চল। বাবার কথা শুনে আমি অবাক। আমার শরীরে জমিদারি রক্ত বইছে। যাই হোক, পরদিন সকালেই বাবা, স্ত্রী, সন্তানকে নিয়ে চলে এলাম এখানে। কিন্তু ঠাকুরমশাই, এখানে এসে দেখলাম বংশের কেউই আর জীবিত নেই। বাবা খুবই মর্মাহত হয়ে পড়লেন। সমস্যা শুরু হলো বাড়িতে আসার 2 মাস পর থেকে। আমার স্ত্রী একদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে চিৎকার করে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখলাম যে উঠোনে দাঁড়িয়ে আমার স্ত্রী রমলা ঠকঠক করে কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো রমলা? সে ভয়ে কাঁপতে কাঁপতে উঠোনের উল্টো পাশের খেজুর গাছটার দিকে আঙুল দেখিয়ে বলল, গাছটায় আমি 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 স্পষ্ট দেখলাম কেউ একজন ওই ওই গাছটার নিচে দাঁড়িয়েছিল। আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি তৎক্ষণাৎ সেদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না।
ঠাকুরমশাই এই বিষয়টা খুব একটা গুরুত্ব দিলাম না, কিন্তু এর পরের দুটি ঘটনা আমাকে সত্যি ভাবতে বাধ্য করলো। আমাদের এই একমাত্র সন্তান কিশোর, ঠাকুরমশাই ভগবান ওর বাক শক্তি কেড়ে নিয়েছে। ও জন্ম থেকেই কথা বলতে পারে না, ওর বয়স এখন 10। একদিন অনেক রাতে রমলার ঘুম ভেঙে যায়, উঠে দেখে পাশে কিশোর নেই। তাড়াতাড়ি আমরা ডাকাডাকি করে সবাই খোঁজাখুঁজি করতে লাগলাম। এখনো বললে গায়ে কাটা দেয় ঠাকুরমশাই। দেখলাম নিচের ঘরে কিশোর নিষ্পলক দৃষ্টিতে কিছু একটা দেখছে। আমি তাড়াতাড়ি তাকে নিয়ে ঘরে ফিরে এলাম। ইশারায় রমলাকে জিজ্ঞাসা করলাম যে কি দেখছিল সেটা জিজ্ঞেস করতে। বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, ওইটুকু ছেলে হাতের ইশারায় যে আকৃতি বর্ণনা করলো তাতে আমাদের দুজনেরই রক্ত হিম হয়ে গেল। ভালো মতো বুঝতে পারলাম কোনো মানুষের আকৃতি সেটা নয়, কোনো মানুষের আকৃতি হতে পারে না। এই পর্যন্ত বলে কৃষ্ণমোহন চুপ করল। আমি বললাম, আর দ্বিতীয় কারণটা? ঠাকুরমশাই, আমাদের বাড়ির উঠোনে অনেক দিনের একটা পুরনো ঢেঁকি আছে। গ্রামের মেয়ে বউরা মাঝে মাঝে পিঠে পুলি করার জন্য চাল গুঁড়ো করতে আসে। একদিন বিকেলে গ্রামের 2 বয়স্ক মহিলা চাল গুঁড়ো করতে এসেছিল। হঠাৎই তারা চিৎকার করে উঠল। ছুটে বাইরে এসে দেখলাম ঠাকুরমশাই ওরা দুজন ঢেঁকির পাশে দাঁড়িয়ে, আর সেই ঢেঁকিটা আপন মনে ধান ভেঙে চলেছে, অথচ কেউ তা চালাচ্ছে না, একা একাই। এই কি করে সম্ভব হলো ঠাকুরমশাই? কাণ্ড দেখে তারা সব ফেলে রেখে ছুটে পালালো। এর পরদিন একটা খবর পেলাম, যে 2 মহিলা কাল চাল গুঁড়ো করতে এসেছিল তারা সাপের কামড়ে মারা গেছে দুজনেই। এর কিছুদিনের মধ্যেই আমার ছেলেটা ভীষণ জ্বর শুরু হলো, জানেন। কিছুতেই কিছু হচ্ছে না। কেন এসব হচ্ছে? এত অঘটন, এত অমঙ্গল কেন হচ্ছে ঠাকুরমশাই? আমি তো কারোর কোনো অনিষ্ট করিনি, তাহলে কেন? আমাদের একটি মাত্র সন্তান, আমাদেরকে বাঁচান ঠাকুরমশাই, আমাদেরকে বাঁচান। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, আমাকে একবার তোমার ছেলের কাছে নিয়ে যেতে পারো? কৃষ্ণমোহন আমাকে উপরের একটা ঘরে নিয়ে গেল। ঘরের ভিতর হালকা একটা লণ্ঠন জ্বলছে। ঘরে তক্তপোষের উপর শুয়ে আছে একটা বছর 10-এর ছেলে। ঘরের পরিবেশে কেমন একটা যেন থমথমে ভাব। আমি আস্তে আস্তে তক্তপোষের পাশে গিয়ে ছেলেটির মাথায় হাত রাখলাম। এবার ছেলেটি একটু নড়ে উঠল। দেখলাম ছেলেটির গায়ে অসম্ভব জ্বর। বুঝলাম পরিস্থিতি মোটেই ভালো না। আমি কৃষ্ণমোহনকে বললাম, আমি সব বুঝতে পেরেছি কৃষ্ণমোহন, এ বড় কঠিন সময়। এতক্ষণ পর আমি বললাম, কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারলাম না। গম্ভীরভাবে তারানাথ বলল, কালদণ্ড। আমি অবাক হয়ে বললাম, কালদণ্ড? সেটা আবার কি? তারানাথ বলল, বার এবং নক্ষত্রের কিছু কিছু তিথি আছে যেগুলো ভয়ঙ্কর দোষণীয় হয়। যদি কোনো ব্যক্তি মঙ্গলবার বা শনিবার তিথি দ্বাদশী বা দ্বিতীয়া এবং নক্ষত্র পুনর্বসু কৃতিকা এইরকম নক্ষত্র একসাথে প্রাপ্ত হয় আর তখন সেই ব্যক্তির মৃত্যু হয়, তখন সে চতুষ্পাদ দোষ পায় এবং তার থেকে সেই মৃত ব্যক্তির আত্মা পুষ্করা প্রাপ্ত হয়। তখন সেই মৃত ব্যক্তির আত্মা ভয়ানক মহাশক্তিতে পরিণত হয়
এবং 1 বছরের মধ্যে ঘুঘু চড়ে যাবে ভিটে। আর ঘুঘু চড়ার অর্থ কি জানো? সেই বাড়িতে কিছুই থাকবে না, সব লোপাট হয়ে যাবে। বাড়িটাই ওখানে থাকবে না উৎপাতে। সেই বাড়ির উপর দিয়ে দণ্ড চলতে থাকবে, এবং শুধু বাড়িতে বসবাসকারী লোকজনই নয়, সেই বাড়ির ছায়া যে মাড়াবে তার বিপদ নিশ্চিত। রোগ ব্যাধি অমঙ্গলে ভরে উঠবে। কৃষ্ণমোহন তার স্ত্রী এবং বাবাকে ডেকে বললাম, আপনাদের মাথার উপর এখন ভয়ানক বিপদ। যজমানকে না জানিয়ে গেরস্থ বাড়িতে কোনো পূজা পাঠ করা উচিত নয়, তাতে গেরস্থ বাড়ির অকল্যাণ হয়। আপনাদের বাড়িতে আপনাদেরই বংশেরই কোনো ব্যক্তি মৃত্যুর পর দোষপ্রাপ্ত হয়েছে, এবং সেই মৃত ব্যক্তির আত্মা এখন ভয়ানক অশুভ শক্তিতে পরিণত হয়েছে। তাড়াতাড়ি একে না আটকালে বিপদ বাড়বে বই কমবে না। আমার কথায় সকলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। একটুক্ষণ পর কৃষ্ণমোহনের বাবা আমাকে বলল, তবে ঠাকুরমশাই, আপনি শান্তি সস্তায়ন করে এই আত্মার মুক্তির ব্যবস্থা করে দিন। তা যদি হতো তাহলে চিন্তার কিছুই থাকতো না দাদা। আপনি দীর্ঘদিন ভিটে বাড়ি ছাড়া, আপনার বংশেরই কোনো এক ব্যক্তি দোষপ্রাপ্ত হয়ে মরেছে। বহুদিন কোনো শ্রাদ্ধ শান্তি হয়নি বা তাদের মুক্তির উপায় করা হয়নি। তাই কোন ব্যক্তি দোষপ্রাপ্ত হয়ে মরেছে তা বোঝা এক প্রকার অসম্ভব। আপনি তো এমন ঘটনার সম্মুখীন বহুবার হয়েছেন, বহু আত্মার মুক্তি করেছেন, তাহলে এক্ষেত্রে কেন হবে না? পুষ্করা প্রাপ্ত আত্মার মুক্তি নেই, মুক্তি হতে পারে না কমপক্ষে 12 বছর। ঠিক আছে, তারপর কি হলো? কৃষ্ণমোহনকে বললাম, আমি এই আত্মার মুক্তির তো কোনো উপায় করতে পারবো না, তবে কিছুক্ষণের জন্য তাকে আটকে রাখতে অবশ্যই পারি, এবং তোমাদের এই ছায়া থেকে উদ্ধার করতে পারি। তা কি প্রকারে সম্ভব ঠাকুরমশাই? এর জন্য আমাকে এই বাড়িতে পূর্ণ নরদাহ যজ্ঞ করতে হবে, এবং যজ্ঞ সম্পন্ন হওয়ার পরই তোমাদের এই বাড়ি ত্যাগ করতে হবে। কি ভাবছো? যজ্ঞ করার কি প্রয়োজন? বাড়ি ছেড়ে চলে গেলেই তো সমস্যা মিটে যায়। কিন্তু অত সোজা নয় হে। যজ্ঞ সম্পন্ন না করে যদি কেউ হিমালয়ে গিয়েও পলায়ন করে, বিপদ তার পিছু পিছু সেখানেই যাবে। কৃষ্ণমোহনকে আমি যজ্ঞের সমস্ত প্রয়োজনীয় দ্রব্যের ফর্দ করে দিলাম। যজ্ঞ করার জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন 5টা ধাতু মিশ্রিত কলসি, সোনা, রূপা, লোহা, তামা এবং সীসা, নবগ্রহের পল্লব, এক একটা গ্রহের এক এক রকম পল্লব, ডাল সমেত, যেমন শমীবৃক্ষ, আকন্দ, শীর্ষাকন্দ ইত্যাদি গাছ, মরার খুলি যেটা আমার সঙ্গে ছিল, এবং একটি সদ্য মরা ঘুঘু পাখির ডানার অংশ, এবং আরো প্রয়োজনীয় কিছু জিনিস। যজ্ঞ চলাকালীন প্রথম দিকে বাধা বিপত্তি আসবে ভয়ানক রকমের। যজ্ঞ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এই যে কলসিগুলোর কথা বললাম, কালদণ্ড নিপাত করার জন্য এই 5 ধাতু মিশ্রিত কলসির ভূমিকা আছে। পুষ্করা যদি খুব বেশি দিন থাকে তবে তা দণ্ডে পরিণত হয়, আর এই দণ্ড মৃত ব্যক্তি যেখানে মরেছে সেই স্থান বরাবর চলতে থাকবে। একটা নির্দিষ্ট পথও বেছে নেয়, সেই পথ দিয়ে ও যাতায়াত করে। এই যাতায়াতের সময় ওর সংস্পর্শে যদি কোনো জীবিত মানুষ চলে আসে তবে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। সংসারে অশান্তি, রোগ ব্যাধিতে ভরে যায়। অশুভ কিছু ঘটবে চোখের সামনে, যেটা আগেই উল্লেখ করা আছে। ঢেঁকি আপন নিয়মে ধান ভেঙে যায়।
সেই জন্য ওই দণ্ড চলা বন্ধ করতে গেলে ওই কলসিগুলোর স্থাপন করা অনিবার্য। প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে খুব বেশি অসুবিধা হলো না, তবে বেগ পেতে হলো শমী বৃক্ষের পাতা জোগাড় করতে আর ঘুঘু পাখির ডানা। আমি কৃষ্ণমোহনকে বললাম, আজ থেকে ঠিক 2 দিন পর অমাবস্যা, সেদিন সন্ধ্যা থেকে যজ্ঞ শুরু হবে। যজ্ঞ চলবে 4 প্রহর ধরে। তুমি এই 2টি জিনিস বাদে অন্যগুলো জোগাড় করে নিয়ে এসো, আর বাকিটা আমি করছি। সেদিন রাতটা সামান্য কিছু আহার করে নিচের একটা ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। পরদিন সকালে কৃষ্ণমোহন আমাকে প্রণাম করে বেরিয়ে পড়ল, আর আমিও গেলাম জনার্দন নদীর কাছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর জিনিস দুটো জোগাড় করা গেল। জনামুদির পুকুর থেকে একটা ল্যাঠা মাছও সঙ্গে নিলাম। দুপুরে জনামুদির বাড়িতেই আহার নিলাম এবং সন্ধ্যাবেলায় কৃষ্ণমোহনের বাড়িতে ফিরে এলাম। রাতে খাওয়ার পর কৃষ্ণমোহনের বাবার কাছে গিয়ে বললাম, আপনাকে একটু সাহায্য করতে হবে দাদা। কৃষ্ণমোহনের বাবার যথেষ্ট বয়স হয়েছে, তিনি বেশিরভাগ সময়টাই বিছানায় শুয়ে থাকেন। তিনি বললেন, নিশ্চয়ই ঠাকুরমশাই, কি করতে হবে আমাকে বলুন। শুধু আমার পরিবারকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান। আপনি নিশ্চিত থাকুন, আমি থাকতে আপনার পরিবারের উপর কোনো আঁচ আসতে দেব না। আপনি শুধু আপনার 5 পুরুষের নাম আমাকে বলুন। আপনার 5 পুরুষের মধ্যে যে ব্যক্তি দোষপ্রাপ্ত হয়ে মরেছে, পূর্ণ নরদেহের ক্রিয়ার প্রভাব শুধুমাত্র তার উপরই পড়বে। আজ শুধু এটুকু, বাকিটা কাল বলবো। পরদিন সকালে কৃষ্ণমোহন ফিরে এলো। আমিও প্রস্তুতি নিতে শুরু করলাম। যজ্ঞ নিচের ঘরেই হবে স্থির করা গেল। পরদিন অমাবস্যা লাগলো দুপুর 3:18। বাকি বেলাটা তাওয়া খেয়ে আর যজ্ঞের প্রস্তুতি নিয়ে কাটিয়ে দিলাম। প্রায় 3 ফুট উঁচু বেদি তৈরি করা হলো, তার উপর বালি কাদা বিছিয়ে হোমের স্থান তৈরি করা হলো। আসলে এসব করতে গেলে 5 জন বৈদিক ব্রাহ্মণ প্রয়োজন হয়, কিন্তু তা পাওয়া সময় সাপেক্ষ এবং কষ্টকর। তাই পুরো ক্রিয়াকলাপ নিজেকেই করতে হবে। যাই হোক, সূর্যাস্তের পর অস্তরাগ থেকে শুরু হলো পঞ্চশস্তায়ন। এর আগে সমস্ত বাড়িটা দেহবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে দিলাম। বাড়ির সকলকে যজ্ঞবিধির পাশাপাশি বসালাম, আর সবাইকে বলে দিলাম, যাই হোক না কেন নিজের জায়গা ছেড়ে কেউ উঠবে না যতক্ষণ না আমি বলবো। প্রাথমিক বিধি ক্রিয়া সম্পন্ন হওয়ার পর মূল ক্রিয়া শুরু হলো। বালির উপর হোমের জন্য যোগিনী মণ্ডল আঁকলাম, তার উপর সরু সরু আকন্দের ডাল দিয়ে হোমের কাঠ সাজালাম। শমীবৃক্ষের ছাল দিয়ে আংটি করে প্রত্যেকের হাতে পরিয়ে দিলাম। হোমের আগুন জ্বলতে শুরু করেছে। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছি আর ডান হাতে কুশি নিয়ে তাতে ঘি আহুতি দিচ্ছি। এইভাবে 2 প্রহর যজ্ঞ চলার পর হঠাৎ আকাশ কালো করে উঠল ঝড়, প্রবল ঝড়। বুঝলাম হোমের ক্রিয়ার ফল শুরু হয়েছে, আর সেই সঙ্গে বৃষ্টি। আকাশে মেঘ যেন যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভয়ানক শক্তিটা বিঘ্ন ঘটাতে চাইছে যজ্ঞে, কিন্তু দেহবন্ধন করে দেওয়ার জন্যে সরাসরি কোনো প্রভাব ফেলতে পারছে না। হঠাৎ একটা বিশাল শব্দ হলো ছাদের উপর। বুঝলাম বিশাল একটা গাছের ডাল ভেঙে পড়েছে ছাদে। প্রকৃতি যেন আজ অদ্ভুত তাণ্ডব লীলা চালাচ্ছে। কৃষ্ণমোহনের স্ত্রী ব্যাপার স্যাপার দেখে হাউমাউ করে কেঁদে উঠল।
তার বোবা ছেলেটিকে জড়িয়ে ধরে। ও মা গো! আমি ইশারায় আশ্বস্ত করলাম। এইভাবে আরো 2-1 প্রহর কাটার পর এবার ঘটল এক অলৌকিক ঘটনা। সকলে বিস্ফারিত চোখে দেখলাম যজ্ঞবেদী থেকে ধীরে ধীরে একটা লালচে আলোর বিন্দু বেরিয়ে এসে আমার পাশে রাখা ল্যাটা মাছটার চোখে ভেতর দিয়ে প্রবেশ করে বিলীন হয়ে গেল। মাছটা একটু ছটফট করে উঠল, তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। এবার আমি আমার শেষ কাজটি করলাম। পাশে রাখা ল্যাটা মাছটার চোখে মন্ত্রপুত বেল কাঁটা গেঁথে দিলাম, আর তার প্রায় সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল। আবার সেই শান্ত পরিবেশ ফিরে এলো। তারপর কাঁটা বিদ্ধ মাছটাকে হাতে করে তুলে ধীরে ধীরে বাইরে পুকুরের কাছে এসে দাঁড়ালাম। বাড়ির সকলে পিছু পিছু এসে দাঁড়ালো। আমি 2 হাতে করে মাছটাকে পুকুরের জলে ছেড়ে দিলাম। তারপর বললাম, এখন কিছু সময়ের জন্য নিশ্চিন্ত। যতক্ষণ এই মন্ত্রপুত বেলকাঁটা মাছটির চোখে গাঁথা থাকবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত। যত তাড়াতাড়ি সম্ভব হয় স্থান ত্যাগ করে কলকাতা ফিরে যাও, আর পারলে বিহার রাজ্যের গয়ায় গদাধরের পদতলে এবং রাজস্থানে পুষ্করে ব্রহ্মদেবের মন্দিরে গিয়ে পূর্বপুরুষের নামে পিণ্ডদান করে এসো। এতে তাদের আত্মা শান্তি পাবে। এরপর কৃষ্ণমোহন তার পরিবারকে নিয়ে পুনরায় কলকাতায় ফিরে আসে। গল্প শেষ করে তারানাথ বলল, বহু বছর পর তার সাথে একবার দেখা হয়েছিল। তারা ভালোই আছে। তাদের ব্যবসা আবার শুরু হয়েছে। কৃষ্ণমোহনের পরিবারের উপর থেকে অমঙ্গলের ছায়াটা উঠে গেলেও বাড়িটার উপর থেকে কিন্তু ওঠেনি। শুনেছিলাম যেখানে বিশাল জমিদার বাড়িটা ছিল আজ সেখানে নাকি কিছুই নেই, আছে শুধু একটা কচু গাছ। তারানাথ উঠে বাড়ির ভেতর চলে গেল। আমি এবং কিশোরী বিনা বাক্য ব্যয় চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম। রাত অনেক হয়েছে। মটলেন জলে ভেসে যাচ্ছে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প পূর্ণ নরদাহযজ্ঞ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।